বিচারহীনতার যে সংস্কৃতি আমরা শেখ হাসিনার সময় দেখতে পেয়েছি, সেই সংস্কৃতি আবার প্রফেসর ইউনূস আবার তাকে সেটা নিয়ে এসেছেন। দেখুন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন, উনি স্বপ্ন দেখেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিতে চাই। আমি মনে করি যে সেটা তার স্বপ্নই, বাস্তবায়ন হওয়াটা দুষ্কর। কারণ বাস্তবায়ন হওয়ার যে পরিবেশ, সেই পরিবেশ বাংলাদেশে নাই। দেখুন বর্তমানে বাংলাদেশের বড় রাজনৈতিক দল যাকে বলা হয় বিএনপির নমিনেটেড যারা আছে, ধানের শীষের প্রতীকের কক্সবাজারের একজন ক্যান্ডিডেটকে কফিনের কাপড় উপহার দেওয়া হচ্ছে এবং নারায়ণগঞ্জের একজন ক্যান্ডিডেট সে তার জীবনের নিরাপত্তার শঙ্কায় শঙ্কিত হয়ে সে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। তাহলে অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের কী অবস্থা হতে পারে, অথবা যারা সাধারণ নাগরিক আছে তাদের জীবনযাপনের অবস্থা কী ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এবং এই পুলিশ প্রশাসন, এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। বাংলাদেশের গত স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরের যে নির্বাচন হয়েছে, সবচেয়ে বেশি এই পরিস্থিতি বর্তমান থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি সংঘাতপূর্ণ নির্বাচন, হতাহতের নির্বাচন, লাশের নির্বাচন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদকের মধ্য দিয়ে একজন গার্ডস আছে, মেরুদণ্ড আছে, শক্তভাবে মোকাবেলা করতে পারে এমন একজন দায়িত্বশীল মানুষকে যেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আসন করা হয়, তাহলে আমরা একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন দেখতে পাবো। দেখুন আমাদের গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কিতে প্রকাশ্যে দিবালোকে এমন একজন মানুষকে হত্যা করে শহীদ করেছে যে আমাদের শরীফ ওসমান হাদি, যে কিনা জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, যে কিনা তার জীবনটাই গত ১.৫ বছরে শুধু জুলাই কেন্দ্রিক কাটাইছে। মানে কোনো একজন জুলাই অভ্যুত্থানকারী, আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, তারপরে যদি বলতে হয় যে একজন ব্যক্তি যদি জুলাইকে কেন্দ্র করে প্রোগ্রাম করে থাকে, অভ্যুত্থানকে লালন করে থাকে, ধারণ করে থাকে, তার নাম হচ্ছে শহীদ ওসমান হাদি। সেই শহীদ ওসমান হাদি যিনি কিনা ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলেছেন এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন, তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হলো। আজকে প্রায় ১ মাস হতে চলেছে। বিচারহীনতার যে সংস্কৃতি আমরা শেখ হাসিনার সময় দেখতে পেয়েছি, সেই সংস্কৃতি আবার প্রফেসর ইউনূস আবার তাকে সেটা নিয়ে এসেছেন। একইভাবে দেখেন আমাদের যে স্বেচ্ছাসেবক দলের একজন মুসাব্বির নেতা ছিলেন, তাকেও গুলি করে হত্যা করা হলো। পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্মুখ হত্যার ঘটনা দেখতে পেয়েছি। এই যে প্রত্যেকটা হত্যাকাণ্ড ঘটছে, আমরা কিন্তু বিচার দেখতে পাচ্ছি না। ওসমান হাদিকে হত্যা করা হলো, হত্যার যে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এখনও কিন্তু ভারতে পলাতক অবস্থায় আছে। ভারতের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। যে একটা ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আপনি দেখেছেন, প্রধান উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ থেকে এনসিপি, সকল রাজনৈতিক দল, মত পথের মানুষ কিন্তু সেই ঐতিহাসিক জানাজায় অংশগ্রহণ করেছে। তারপরেও কিন্তু আমরা সেই শুটার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে আসতে পারি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা বড় ব্যর্থতা। এখনও আপনি মোহাম্মদপুরে যান, কেউ ওখানে গেলেই চাপাতি দিয়ে কোপাচ্ছে, রামদা দিয়ে কোপাচ্ছে। মানুষের স্বাভাবিক জীবনযাপন করার পরিবেশ নাই। ঢাকা শহর এখন ভয়ের শহরে রূপান্তরিত হয়েছে, মৃত্যুর শহরে রূপান্তরিত হয়েছে। মানে এর দায় কোনোভাবেই বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার দায় এড়াতে পারে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি গভীর উদ্বেগের বিষয় যে বিএনপি, জামাত বা অন্য কোনো বড় রাজনৈতিক দল বা যারাই আছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধার দায় হয়তো তারা তাদের পছন্দনীয় ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, কাউকে এসপি বসাইছে বা ওসি বসাইছে বা কিছু একটা, যার কারণে এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি তাদের মায়া এবং দরদ বেশি। যেখানে পুরো বাংলাদেশের মানুষ চেয়েছিল এই আইনশৃঙ্খলা রক্ষা থেকে বাংলাদেশের মানুষ উত্তরণ ঘটুক, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটুক, যেখানে আমাদের নাগরিকদের নিরাপত্তা থাকবে, মানুষ জনগণের জীবনে যেন নাবিশ্বাস না হয়, আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেই দায় কোনোভাবে এড়াতে পারে না। আমরা এখনও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি আহ্বান করছি। পাশাপাশি আপনি দেখেছেন গত 9 জানুয়ারি আরেকটি বিস্ফোরণ ঘটেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেখানে পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতির 6 লাভ ঘটেছে। আমরা কিন্তু এই যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য, কোটা নামক অভিশাপের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু সবচেয়ে বড় অভিশাপ তো এই যে প্রশ্ন ফাঁস করা। প্রশ্ন ফাঁস মানে মেধাবীদের গলায় ফাঁস দেওয়া, প্রশ্ন ফাঁস মানে মেধাবীদেরকে আত্মহত্যার দিকে ধাবিত করা। আমরা এই যে প্রশ্ন ফাঁসকৃত এই পরীক্ষা বাতিল করা আহ্বান জানাই। পাশাপাশি প্রশ্ন ফাঁস রোধে
এমসিকিউ পরীক্ষার পরিবর্তিতে আমরা লিখিত পরীক্ষার আহ্বান জানাই। পাশাপাশি বর্তমান সময় 2 ধাপে যেহেতু পরীক্ষা হচ্ছে, বিশেষ করে আপনি দেখবেন গাইবান্ধা 52 জনকে আটক করা হয়েছে। নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রামের নাগেশ্বরী, প্রত্যেকটা বিশেষ করে রংপুর এবং টাঙ্গাইল আছে, জামালপুর আছে, পুরো বাংলাদেশেই প্রশ্ন ফাঁসের সয়লাভ হয়েছে। আমি মনে করি যদি প্রশ্ন ফাঁস রোধ করতে হয় সেক্ষেত্রে আমরা 2 ধাপের পরিবর্তে যদি অন্তত 5 ধাপে ঢাকা কেন্দ্রিক করতে পারি, সেক্ষেত্রে প্রশ্ন ফাঁসের রোধটা অনেকটা কমা সম্ভব।